এইচএসসি জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ পার্থক্য নিয়ে আজকের ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি এইচএসসি জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু পার্থক্য উপস্থাপন করার চেষ্টা করব। আশা করব ছাত্রছাত্রীদের অনেক উপকার হবে এবং কিছু পার্থক্য সম্পর্কিত অবগত হবেন। এক নম্বর যে পার্থক্য এবং কিছু বৈশিষ্ট্যও রয়েছে। এক নম্বর যেই প্রশ্নটি বা বৈশিষ্ট্যটি রয়েছে গলগি বডির কাজ সম্পর্কে প্রথমে আমরা জানব। এক নম্বর হচ্ছে কোষ মধ্যস্থ বিভিন্ন পদার্থ যেমন এনজাইম, যোজক কলার, মাতৃকা, ক্ষরিত প্রোটিন ইত্যাদি পরিবহনে সাহায্য করে। অর্থাৎ গলগি বডি, এনজাইম মানে কোষের মধ্যে বিভিন্ন পদার্থ এগুলো পরিবহনের জন্য সাহায্য করে। 2 নম্বর কোষ প্রাচীর ও প্লাজমা মেমব্রেন গঠনে সাহায্য করে। কোষ প্রাচীর এবং প্লাজমা মেমব্রেন গঠন করতে সাহায্য করে। অপ্রোটিন জাতীয় পদার্থ যেমন কার্বোহাইড্রেট সংশ্লেষ করে গলগি বডি। 4 নম্বর বৈশিষ্ট্য বা কাজ হচ্ছে বিভিন্ন প্রকার খাদ্যবস্তু যেমন প্রোটিন, ভিটামিন সি ইত্যাদি সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে। 5 নম্বর কাজ শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করে, লাইসোজোম সৃষ্টি করে। আর 7 নম্বর হচ্ছে মাইটোকন্ড্রিয়ার এটিপি সৃষ্টির জন্য প্রয়োজনীয় এনজাইম সৃষ্টি করে। অর্থাৎ এটিপি তৈরির জন্য যে সকল এনজাইম সেগুলো গলগি বডি তৈরি করে। 8 নম্বর কাজ হচ্ছে এরা কোষস্থ পানি বের করে দেয়। 9 নম্বর হচ্ছে কোষ বিভাজনের অ্যানাফেজ দশার কোষ প্লেট তৈরি করে। কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় কোষ প্লেট তৈরি করে। 10 নম্বর প্রোটিন হেমিসেলুলোজ মাইক্রোফাইব্রিল তৈরি করে। 11 নম্বর কাজ হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রস্তুতকৃত দ্রব্যাদি ঝিল্লিবদ্ধ করে। 12 নম্বর বিভিন্ন পলিস্যাকারাইড সংশ্লেষণ ও পরিবহনে অংশগ্রহণ করে। এগুলো হচ্ছে গলগি বডির কাজ বা গুরুত্বপূর্ণ কাজ, যেটা গলগি বডি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেইগুলোর এখানে মোট 12টি কাজ উল্লেখ করা রয়েছে। এই পর্যায়ে আমরা মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টের পার্থক্য সম্পর্কে জানব। গুরুত্বপূর্ণ একটি পার্থক্য বিভিন্ন বোর্ড পরীক্ষা বা বিভিন্ন কলেজের বার্ষিক পরীক্ষাগুলোতে বা ইয়ার ফাইনাল পরীক্ষাগুলোতে আসে। এই পরীক্ষা বা টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হয়, বিশেষ করে গ নাম্বার এবং ঘ নাম্বারে এই পার্থক্যগুলো দেখা যায়। 1 নম্বর হচ্ছে সাইটোপ্লাজমস্থ যে অঙ্গাণুতে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ইত্যাদি ঘটে থাকে এবং শক্তি উৎপন্ন হয় তাকে মাইটোকন্ড্রিয়া বলে। অর্থাৎ প্রথমে আমরা পার্থক্যে মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞা দিয়ে দিব, পরবর্তীতে ক্লোরোপ্লাস্টের সংজ্ঞা। 1 নম্বর হচ্ছে উদ্ভিদের সাইটোপ্লাজমে অবস্থিত সবুজ বর্ণের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে। অর্থাৎ উদ্ভিদের সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত থাকবে যেটা হচ্ছে সবুজ বর্ণের প্লাস্টিডকে আমরা ক্লোরোপ্লাস্ট বলবো। আর হচ্ছে মাইটোকন্ড্রিয়া হচ্ছে সাইটোপ্লাজমস্থ যে অঙ্গাণু, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ইত্যাদি ঘটে থাকে এবং শক্তি উৎপন্ন হয় তাকে মাইটোকন্ড্রিয়া। অর্থাৎ দুইটি সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত থাকবে। 2 নম্বর হচ্ছে সমস্ত সজীব প্রকৃত কোষে থাকে। সমস্ত সজীব প্রকৃত কোষ আছে সেগুলোর মধ্যে মাইটোকন্ড্রিয়া উপস্থিত থাকে। আর কেবলমাত্র উদ্ভিদের সজীব কোষে থাকে। অর্থাৎ ক্লোরোপ্লাস্ট প্রাণীদেহে থাকে না বা উদ্ভিদ ছাড়া অন্য কোনো অংশে দেখা যায় না। কোনো রঞ্জক পদার্থ থাকে না মাইটোকন্ড্রিয়ায়। আর সবুজ বর্ণের রঞ্জক পদার্থ থাকে ক্লোরোপ্লাস্টে। 4 নম্বর হচ্ছে অন্তঃপর্দার ভেতরের দিকে অসংখ্য ভাঁজ বা ক্রিস্টি থাকে মাইটোকন্ড্রিয়া, যেটা আমরা মাইটোকন্ড্রিয়ার চিত্র থেকেই বুঝতে পারি। 4 নম্বর হচ্ছে কোষ অন্তঃপর্দায় ভাঁজ থাকে না, অর্থাৎ ক্লোরোপ্লাস্টে কোনো ভাঁজ থাকে না আর মাইটোকন্ড্রিয়ায় ভাঁজ থাকে বা ক্রিস্টি থাকে। ক্রিস্টি মানেই হচ্ছে ভাঁজ। 5 নম্বর হচ্ছে থাইলাকয়েড থাকে না আর থাইলাকয়েড থাকে। তারপরে 6 নম্বর হচ্ছে অন্তঃপর্দার গায়ে অক্সিজোম নামক যে দানা থাকে তা বৃন্তযুক্ত বা অর্থাৎ বোটাযুক্ত। আর থাইলাকয়েডের মধ্যে
থাইলাকয়েডের মধ্যে কোয়ান্টোজোম নামক যে দানা পাওয়া যায় তা বৃন্তহীন, অর্থাৎ বোটাযুক্ত আর বোটাহীন। শোষণে সহায়তা করে মাইটোকন্ড্রিয়া, শ্বসন কার্যের জন্য সহায়তা করে। আর 7 নম্বর হচ্ছে সালোক সংশ্লেষণের জন্য ক্লোরোপ্লাস্ট সহায়তা করে। শোষণে সহায়তা করে এটা, আর এটা সালোক সংশ্লেষণে সহায়তা করে। 8 নম্বর হচ্ছে গ্লুকোজ ও অন্যান্য জৈব পদার্থের অক্সিডেশন থেকে শক্তি উৎপন্ন করে, আর সূর্যালোকের মাধ্যমে খাদ্য তৈরি করে। ক্লোরোপ্লাস্ট সাধারণত সালোক সংশ্লেষণের জন্য ব্যবহার করা হয় এবং সূর্যালোকের মাধ্যমে খাদ্য তৈরি করে থাকে। আর এইখানে হচ্ছে অক্সিডেশন থেকেও শক্তি উৎপন্ন করে। অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়ায় এটিপি তৈরি করে। অক্সিডেটিভ ফসফোরাইলেশন এটিপি তৈরি করে। আর এটা হচ্ছে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করে। ফটোসিনথেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করে ক্লোরোপ্লাস্ট। 10 নম্বর হচ্ছে ধারণা করা হয় মাইটোকন্ড্রিয়ার প্রাচীর অ্যারোবিক মাইটোকন্ড্রিয়ার প্রাচীর অ্যারোবিক আর ব্যাকটেরিয়া থেকে উৎপন্ন হয়। আর এটা ধারণা করা হয় ক্লোরোপ্লাস্টের প্রাচীর সায়ানোব্যাকটেরিয়া থেকে উদ্ভূত বা উৎপন্ন হয়। এটা অ্যারোবিক ব্যাকটেরিয়া, এটা সায়ানোব্যাকটেরিয়া। এই 10টি হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের পার্থক্য, তবে 6 থেকে 7টি বা 8টি পড়লেই যথেষ্ট হয়ে যায়। এবার আসি ডিএনএ এবং আরএনএর মধ্যে তুলনা। ডিএনএ দ্বিসূত্রক পেঁচানো বা ঘোরানো সিঁড়ির মতো, আর আরএনএ হচ্ছে একসূত্রক সিকলের ন্যায়। এতে থাকে ডিঅক্সিরাইবোজ সুগার, এতে থাকে রাইবোজ সুগার। ডিএনএ এর পাইরিমিডিনে থায়ানিন ও সাইটোসিন বেজ থাকে, আর আরএনএ এর পাইরিমিডিনে ইউরাসিল ও সাইটোসিন বেজ থাকে। ইউরাসিল ও সাইটোসিন বেজ, আর এটা হচ্ছে থায়ামিন ও সাইটোসিন বেজ। ডিএনএ অণুর কোনো প্রকারভেদ নেই। আরএনএ অণু সাধারণত 5 প্রকার হয়ে থাকে: টিআরএনএ, আরআরএনএ, এমআরএনএ, জিআরএনএ এবং মিরর আরএনএ। আর 5 নম্বর হচ্ছে প্রতিলিপনের মাধ্যমে নতুন ডিএনএ সৃষ্টি হয়, আর নতুনভাবে আরএনএ সৃষ্টি হয়, কোনো প্রতিলিপন হয় না। 6 নম্বর হচ্ছে প্রধানত ক্রোমোজোমে থাকে সামান্য পরিমাণে মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টেও থাকে। আর ক্রোমোজোম, সাইটোপ্লাজম, রাইবোজোম ও নিউক্লিওলাসে থাকে আরএনএ। 7 নম্বর পার্থক্য হচ্ছে বংশগতির ধারক ও বাহক নিয়ন্ত্রক হিসেবে কাজ করে, আর প্রোটিন সংশ্লেষণ করে। ডিএনএ বংশগত চরিত্র বহন করে, আর আরএনএ ভাইরাল আরএনএ ছাড়া বংশগত চরিত্র বহন করে না। এতে নিউক্লিওটাইডের সংখ্যা বেশি থাকে, এতে নিউক্লিওটাইডের সংখ্যা অনেক কম থাকে। 10 নম্বর হচ্ছে এরা চিরস্থায়ী হয়, আর কার্যগতভাবে ক্ষণস্থায়ী হয় আরএনএ। আর পরবর্তীতে আমরা আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ বা প্রকৃত কোষে বা সুকেন্দ্রিক কোষের মধ্যে পার্থক্য দেখব। এখানে কিছু পার্থক্য উল্লেখ করা যায়। 6টি পার্থক্য রয়েছে: নিউক্লিয়াস অগঠিত আদি কোষে, আর নিউক্লিয়াস সুগঠিত। ডিএনএ বৃত্তাকার এবং ডিএনএ সূত্রাকার। আমরা পার্থক্যগুলো একটু ছোট করে নিতে পারি, এখানে যদিও একটু বড় করে দেওয়া রয়েছে। ডিএনএ বৃত্তাকার আর এখানে ডিএনএ সূত্রাকার। তারপরে 3 নম্বর পার্থক্য হচ্ছে রাইবোজোম ছাড়া অন্য কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। এখানে রাইবোজোম ছাড়া অন্য কোনো থাকে না। আর সকল প্রকার কোষীয় অঙ্গাণু থাকে প্রকৃত কোষে বা সুকেন্দ্রিক কোষে। আর কোষ বিভাজন সাধারণত অ্যামাইটোসিস প্রক্রিয়ায় হয়ে থাকে। সাধারণত অ্যামাইটোসিস হয়ে থাকে, আর মাইটোসিস এবং মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। সাইটোস্কেলিটন থাকে না, আর সাইটোস্কেলিটন থাকে। অবাধ শোষণ ঘটে, আর এখানে সবাধ শোষণ ঘটে। গুরুত্বপূর্ণ পার্থক্যগুলো অনেক মোটামুটি সহজ। ডিএনএ প্রকৃত কোষ এবং আদি কোষের মধ্যে পার্থক্যগুলো এভাবে লিখলে মোটামুটি ভালো একটি মার্কস পাওয়া যাবে, পুরোপুরি মার্কস পাওয়া যাবে। এখানে দেওয়া রয়েছে ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনের মধ্যে পার্থক্য। আমরা এই পার্থক্যগুলো এখানে দেখে নিতে পারি। যেমন 1 নম্বর পার্থক্য হচ্ছে ডিএনএ অণুতে গ্রহীত রাসায়নিক তথ্যগুলো আরএনএ অণুতে কপি করার প্রক্রিয়াকে বলে ট্রান্সক্রিপশন, আর এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। এটা আমরা একটি প্রথমে সংজ্ঞা দিয়ে দিতে পারি।
তারপরে আছে 2 নম্বর হচ্ছে এখানে এটিপি, জিটিপি, সিটিপি এবং ইউটিপি উপকরণ ব্যবহার হয়, আর এই ক্ষেত্রে 20টি অ্যামাইনো অ্যাসিড ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে শুধুমাত্র 20টি অ্যামাইনো অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে। 3 নম্বর হচ্ছে প্রক্রিয়াটি কোষের নিউক্লিয়াসের মধ্যে সংঘটিত হয়ে থাকে আর সাইটোপ্লাজমের মধ্যে সংঘটিত হয়ে থাকে। ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি রাইবোজোমের সাথে সম্পৃক্ত নয়, আর এটা রাইবোজোমের সাথে সম্পৃক্ত। এই প্রক্রিয়ায় আরএনএ পলিমারেজ এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর এই প্রক্রিয়ায় অ্যাক্টিভেটিং এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 6 নম্বর হচ্ছে এখানে কোডন অ্যান্টিকোডন সম্পর্ক নাই, আর এখানে এমআরএনএ এর কোডন এবং টিআরএনএ এর অ্যান্টিকোডন যুক্ত হয়। 7 নম্বর হচ্ছে প্রক্রিয়া শুরু হয় প্রোটোমার অঞ্চলে, আর এই ট্রান্সলেশনের প্রক্রিয়া শুরু হয় স্টার্ট কোডন থেকে। আর এইখানে আমরা আদিকোষ এবং প্রকৃত কোষের উপরে যেই পার্থক্য দেখতেছি, এখানেও ছোট করে আরেকটু পার্থক্য দেওয়া রয়েছে, তবে উপরের পার্থক্য পড়লে যথেষ্ট, এই পার্থক্য না পড়লেও হবে, বোঝার সুবিধার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি। এই ছিল মোট এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর, যেটা আমরা অনেক সময় সৃজনশীল প্রশ্নের ক বা খ বা গ এবং ঘয়ে দেখে থাকি। আর গুরুত্বপূর্ণ অধ্যায়টি ভালো করে পড়লে এই পার্থক্যগুলো বা বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। ধন্যবাদ সবাইকে, বা ধন্যবাদ আপনাকে এত সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী কোনো ভিডিও কোনো বিষয় নিয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং এই ভিডিওতে কোনো ভুল বা কোনো তথ্য আপনার যদি মনে হয় সমস্যা, সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বা স্ক্রিনশট দিয়ে জানাবেন। চেষ্টা করব সেটা ভালো মতো বুঝিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।